রাদারফোর্ড পরমাণু মডেল। এই রাদারফোর্ড পরমাণু মডেল দেওয়া আছে কত সালে? 1911 সালে। বিজ্ঞানী রাদারফোর্ড দিয়েছেন কত সালে? 1911 সালে দিয়েছেন, ঠিক আছে, রাদারফোর্ড পরমাণু মডেল। তো রাদারফোর্ড পরমাণু মডেলের এখানে একটা পরীক্ষা করছিলেন, সেই পরীক্ষার নাম কি? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এখন আমরা কি পড়তেছি? এখন আমরা পড়তেছি হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেল সে একটা পরীক্ষা করছিল, কি পরীক্ষা? আলফা কণা বিচ্ছুরণ। আলফা কণাটা মেইনলি কি জিনিস? আলফা কণা কি এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আমরা যদি এখানে একটা হিলিয়ামকে আঁকি, ধরো এটা হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস, এবং হিলিয়াম কয় স্তর বিশিষ্ট? এক স্তর বিশিষ্ট, অর্থাৎ কক্ষপথ একটা। যেহেতু প্রথম সারির প্রথম পর্যায়ের একটা মৌল হচ্ছে হিলিয়াম, এই জন্য হিলিয়ামের কয়টা স্তর? কয়টা শক্তি স্তর? একটা শক্তি স্তর, ঠিক আছে। একটা শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? সাধারণত প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে হিলিয়ামের, ঠিক আছে, 18 নম্বর গ্রুপের যে মৌলটা। তো হিলিয়াম থেকে এই 2টা ইলেকট্রন, এই যে আমি 2টা ইলেকট্রন এখানে আঁকছি, এই 2টা ইলেকট্রন যদি চলে যায়, ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রন যদি চলে গেলে তখন কি 2টা চলে গেছে, এর জন্য 2+। তাহলে এখানে এটাকে আমরা বলবো হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। কারণ কি হিলিয়াম নিউক্লিয়াস কেন বলতেছি? কারণ হচ্ছে এখানে হিলিয়াম থেকে 2টা ইলেকট্রন হয়ে গেছে, চলে গেছে। আর হিলিয়ামকে 2টা ইলেকট্রন চলে গেলে যে ধনাত্মক আয়ন এখানে পড়ে থাকে তাকে আমরা কি বলি? আলফা কণা বলি। তাহলে যদি প্রশ্ন আসে নিচের কোনটি আলফা কণা, তাহলে কি বলবা? ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এইটা যেখানে দেওয়া থাকবে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো আলফা কণা, ঠিক আছে। ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলে? আলফা কণা বলে। এখন আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার জন্য রাদারফোর্ড পরমাণুর মডেল যে উনি প্রস্তাব করেছেন, এই পরীক্ষার জন্য কিছু কিছু জিনিসপত্র লাগছে। কি কি জিনিসপত্র লাগছে? প্রথমে লাগছে পরীক্ষার উপকরণ। আচ্ছা, আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম 2+ আয়ন, তার পারমাণবিক সংখ্যা 2 এবং হচ্ছে 4, ঠিক আছে। তাহলে আলফা কণা লাগছে, তো হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা কি বলতেছি? আমরা বলতেছি হচ্ছে আলফা কণা। আচ্ছা, তারপরে আলফা কণা কোথা থেকে বিচ্ছুরিত হয়? অবশ্যই তেজস্ক্রিয় যে কোনো ধরনের পদার্থ থেকে আলফা কণা বের হয়। যা তেজস্ক্রিয় পরে লাগাচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা। কিসের পর্দা? জিঙ্ক সালফাইড, ZNS। এটাকে বলে কি? জিঙ্ক সালফাইড। আমার লাগবে হচ্ছে সোনার পাত। কিসের পাত? সোনার পাত। সোনার সংকেত হচ্ছে AU, ঠিক আছে। সোনার পাত, এটা হচ্ছে পুরুত্ব হবে 0.123 তারপরে 4, এত সেন্টিমিটার পুরু, এত সেন্টিমিটার পুরু একটা কি লাগবে? পাত লাগবে, ঠিক আছে। মোটামুটি এই কটা পরীক্ষা, মানে এই কটা জিনিস হলেই আমরা কি করতে পারতেছি? রাদারফোর্ড পরমাণু মডেলের যে পরীক্ষা, সেই পরীক্ষাটা করতে পারতেছি, ঠিক আছে। আলফা কণার যে গতি, সেখানে আমাদের বই দেওয়া আছে 1 × 10⁻⁷, 1 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড থেকে 2.5 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আলফা কণার গতি। কার গতি? আলফা কণার গতি, ঠিক আছে। তো মোটামুটি এটুকু জানলেই হচ্ছে এখান থেকে। এখন যে পরীক্ষা করছে রাদারফোর্ড পরীক্ষা করার পরে কিছু কিছু তোমার কি করছে, এখানে জিনিস পর্যবেক্ষণ করছে। তো তার না, যখন এই সোনার পাত ভেদ করে চলে গেছে, প্রায় 99%, অর্থাৎ 99% আলফা কণাই এই সোনার পাতকে ভেদ করে চলে গেছে। কত পার্সেন্ট? 99% আলফা কণা কি করছে? সোনার পাতকে ভেদ করে চলে গেছে। আর খুব কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসছে। খুব কম সংখ্যক বলতে কত হারি? মোটামুটি 20,000-এ একটি, 20,000-এ একটি, প্রায় 99% আলফা কণা কি হয়েছে তোমার এই সোনার পাত ভেদ করে সোজাসুজি চলে গেছে। এবং কোথায় হিট করছে? এই যে আমরা জিঙ্ক সালফাইডের পর্দা নিছি, এই জিঙ্ক সালফাইডের পর্দায় হিট করছে। এই জিঙ্ক সালফাইডের পর্দা যখন হিট করবে, তখন এখানে কি সৃষ্টি হবে? অনুপ্রভা সৃষ্টি হবে, অর্থাৎ আলোক ছটা সৃষ্টি হবে, যেটা থেকে আমরা বুঝতে পারবো এখানে কি আলফা কণা কি হয়েছে? বিচলিত হয়েছে। তো এই পরীক্ষা থেকে রাদারফোর্ড একটা সিদ্ধান্ত, মানে কয়েকটা সিদ্ধান্ত তিনি নেন। প্রথম সিদ্ধান্ত হচ্ছে পরমাণুর অধিকাংশ জায়গায় কি ফাঁকা। এই সিদ্ধান্তগুলোর অধিকাংশ জায়গায় কি ফাঁকা, অর্থাৎ আমি যদি একটা পরমাণু এখানে আঁকি, ধরো এখানে আমি একটা পরমাণু আঁকতেছি, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ, ঠিক আছে। তো কক্ষপথে সাধারণত কি থাকে? কক্ষপথে ইলেকট্রন থাকে। প্রথম কক্ষপথে 2টা, তারপরে কক্ষপথে দিলাম আমি 8টা, তারপরে কক্ষপথে ধরো আমি দিলাম হচ্ছে এখানে 2টা দিচ্ছি, এখানে 2টা দিচ্ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস সবসময় ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়। তো এখানে যদি আমি এদিক থেকে আলফা কণা দিই, তো এই যে ফাঁকা জায়গাগুলো, এই যে ফাঁকা জায়গা, এই সম্পূর্ণ জায়গায় ফাঁকা, শুধুমাত্র নিউক্লিয়াসটা ব্যতীত বেশিরভাগ জায়গায় কি এখানে ফাঁকা। এই জন্য রাদারফোর্ড বলছে যে পরমাণুর অধিকাংশ জায়গায় কি ফাঁকা, ঠিক আছে। আবার এই যে আমি বললাম নিউক্লিয়াস, পরমাণুর যত ভর আছে, মোট ভরের সবচেয়ে বেশি ভর থাকে হচ্ছে এই নিউক্লিয়াসে। এই নিউক্লিয়াসে সম্পূর্ণ ভর থাকে, প্রায় মোট ভরের 99.57 মানে 97% ভর, ঠিক আছে। একটা পরমাণু যত ভর, তার 99.97% ভরে কোথায় থাকে? তার নিউক্লিয়াসে থাকে। তাহলে এটা সিদ্ধান্তের মধ্যে পড়বে যে পরমাণু সম্পূর্ণ ভর কোথায় থাকে? পরমাণু সম্পূর্ণ ভর থাকে তার নিউক্লিয়াসে। তাহলে আমি দেখব পরমাণুর সম্পূর্ণ ভর থাকে তার নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট না ঋণাত্মক চার্জ বিশিষ্ট? নিউক্লিয়াস সবসময় কি চার্জ বিশিষ্ট? ধনাত্মক চার্জ বিশিষ্ট, ঠিক আছে। তাহলে এটা কীভাবে তিনি বুঝছেন যে নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট? এটা বুঝছেন তিনি যে
এই যে হিলিয়াম নিউক্লিয়াস অর্থাৎ আলফা কণা, এটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। ধনাত্মক সবসময় আকর্ষণ করে না বিকর্ষণ করে? অবশ্যই কী করবে? বিকর্ষণ করে, ঠিক আছে। তো এখানে আমরা যে আলফা কণা বিচ্ছিন্ন করতেছি এবং সেটা নিউক্লিয়াসের সাথে বিকর্ষিত হয়ে বিপরীত দিকে ফিরে আসতেছে কিংবা তার দিক পরিবর্তন করতেছে। যদি বিকর্ষণ না হয় আকর্ষণ হতো তাহলে কি আলফা কণা তার সাথে হিট করতো, হিট করে এখানে অন্য কোনো কিছু সৃষ্টি করতো, কিন্তু এখানে বিকর্ষিত হচ্ছে। তার মানে কি আলফা কণা ধনাত্মক, তার মানে ওখানে যে বিকর্ষিত হচ্ছে ওখানে যেটা আছে সেটা ধনাত্মক। এখান থেকে বিজ্ঞানী রাদারফোর্ড একটা সিদ্ধান্ত দেন যে হচ্ছে নিউক্লিয়াস কি চার্জ বিশিষ্ট? ধনাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে মনে রাখতে হবে নিউক্লিয়াস কি চার্জ বিশিষ্ট? নিউক্লিয়াস। তো এখান থেকে তোমার হচ্ছে প্রশ্ন আসতে পারে, মানে তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে তো শুধুমাত্র নিউক্লিয়াস আছে না, চারপাশে কি আছে? ইলেকট্রনও আছে, তাই না? তো ইলেকট্রনের সাথে কি আলফা কণা বাধা পায় না? না, ইলেকট্রনের সাথে আলফা কণা বাধা পায় না, কারণ ইলেকট্রন সেই পরিমাণ বাধা সৃষ্টি করতে পারে না। একটা আলফা কণার ভর একটা ইলেকট্রনের তুলনায় প্রায় 7000 গুণ বেশি। অর্থাৎ একটা ট্রেনের সাথে একটা সাইকেলের আমরা তুলনা করতে পারি, যে ট্রেনের সামনে যদি একটা সাইকেল পড়ে কিংবা একটা সাইকেলকে আমরা রাখি, তাহলে ট্রেনটির কি গতিক্রম পরিবর্তন হবে বা ট্রেনের কোনো কি ঝামেলা হবে যাতে তার পথ অতিক্রম করতে? অবশ্যই হবে না। ঠিক তেমনি একটা নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোর ভরের তুলনায় একটা আলফা কণার ভর প্রায় কত গুণ বেশি? প্রায় 7000 গুণ বেশি। এই জন্য আলফা কণার সামনে যদি কোনো ধরনের ইলেকট্রন এখানে বাধা পায় কিংবা ইলেকট্রনের বাধা সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে এখানে আলফা কণার কাছে কোনো বাধার কোনো মানে সে বাধা তার মনে হয় না যেটা কোনো বাধা, ঠিক আছে। তো এটা তুমি 7000 গুণ বেশি কার তুলনায়? ইলেকট্রনের তুলনায়, ঠিক আছে, ভর। তাহলে আলফা কণার ভর 7000 গুণ বেশি কার তুলনায়? ইলেকট্রনের তুলনায়। মনে থাকবে? আচ্ছা, মনে থাকবে। এখন এখান থেকে এই রাদারফোর্ড যেটা তোমার পরীক্ষায় আসে এবং আসার মতো একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে রাদারফোর্ড পরমাণু মডেলের অপর নাম কি? ঠিক আছে, এই মডেলের অপর নাম একটা হচ্ছে নিউক্লিয়ার মডেল আর একটা হচ্ছে সোলার সিস্টেম মডেল। কেন নিউক্লিয়ার মডেল বলা হচ্ছে? কারণ এখানে নিউক্লিয়াস আবিষ্কার করা হয়েছে, এই জন্য নিউক্লিয়ার মডেল বলা হয়েছে এবং নিউক্লিয়াসের ধারণা পাওয়া যায়, এই জন্য নিউক্লিয়ার মডেল বলা হচ্ছে। আর সোলার সিস্টেম মডেল বলা হচ্ছে এই কারণ হচ্ছে রাদারফোর্ড তার যে এই পরমাণুর যে কক্ষপথ এবং নিউক্লিয়াস এটা সম্পূর্ণ সৌরজগতের সাথে তুলনা করছিল, ঠিক আছে। সৌরজগতের ইংরেজি হচ্ছে সোলার সিস্টেম, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? সোলার সিস্টেম মডেল বা হচ্ছে নিউক্লিয়ার মডেল। তার অপর নাম, এটা আমি অন্য কালে লিখবো, রাদারফোর্ড পরমাণু মডেলের অপর নাম। এটা মনে রাখবে। এতক্ষণ যা যা পড়াইছি এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটুকু, যে অপর নাম সোলার সিস্টেম মডেল বা হচ্ছে নিউক্লিয়ার মডেল। এতগুলো আমরা ডিটেলস বললাম এটা জানার জন্য, তবে এটা 100% মনে রাখবা। রাদারফোর্ড পরমাণু মডেলের অপর নাম কি? নিউক্লিয়ার মডেল বা সোলার সিস্টেম মডেল, ঠিক আছে।